সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজ আমরা একাদশ শ্রেণীর ক্লাস শুরু করছি। প্রথমে আমার পরিচিতি, আমি টিটব রায়, প্রভাষক গণিত বিভাগ, সরকারি এম.এ. আলী কলেজ, টাঙ্গাইল। আর আজকের পাঠ পরিচিতি হচ্ছে সরল রেখা। আমরা সরল রেখার সম্পর্কে আলোচনা করব। দেখো, এখানে এই যে আমরা অনুভূমিকভাবে কতগুলো লাইন আমরা দেখতে পাচ্ছি। এই লাইনগুলো তোমরা ইতিপূর্বে জেনেছ যে এইগুলো কি কেমন ধরনের লাইন। এগুলো আমরা দেখতে পাচ্ছি যে সরল আকারে কতগুলো লাইন আছে। এই লাইনগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে, যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করতেছি। তোমাদেরকে মনোযোগের সহিত ক্লাসটি দেখার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের পাঠের শিরোনাম হবে সরল রেখার প্রাথমিক ধারণা। আমরা সরলরেখা সম্পর্কে যে টুকিটাকি যে বিষয়গুলো আছে না কেন, সেগুলো নিয়ে আজকের ক্লাসটি। তো আমরা এটাকে প্রাথমিক ধারণা হিসেবে চিহ্নিত করছি। আশা করি তোমরা ক্লাসটি সম্পর্কে সব বুঝতে পারবে। তো এই আজকের ক্লাসের উপর আমরা বুঝতে পারবো যে রেখা কি, রশ্মি, রেখাংশ কি, এগুলো ব্যাখ্যা করতে পারবে। আমরা শিখন ফলটা তোমাদেরকে পরে বলবো, কারণ তোমরা নিজেরাই বুঝতে পারবে এখান থেকে কি শিখতে পারবে। তো আমরা আলোচনায় চলে যাই। দেখো, আমরা প্রথমেই বলেছিলাম রেখা কি। দেখো, রেখা হচ্ছে যার কোনো প্রান্ত বিন্দু নাই। আমরা লেফট হ্যান্ড সাইডে এখানেও অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, অর্থাৎ বাম দিকে এটা বর্ধিত হবে, আবার ডান দিকেও কিন্তু এটা বর্ধিত হবে, সেভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে রেখাটা আমরা একেবারে সোজাসুজি দেখতে পাচ্ছি, ডান দিকে অ্যারো চিহ্ন এবং বাঁ দিকে অ্যারো চিহ্ন বিশিষ্ট যে সোজাসুজি যে রেখাটা, এটাকে বলা হয়েছে সরল রেখা, যার কোনো প্রান্তবিন্দু নেই। এরপরে আমরা নিচে যে এখানেও একটা আঁকাবাঁকা একটা চিত্র দেখতে পাচ্ছি, এটাও কিন্তু একটা রেখা। এটাকে আমরা জানি এটা হচ্ছে বক্ররেখা। অর্থাৎ যে রেখা তার চলার সময় দিক পরিবর্তন করে না তাকে বলা হয় সরল রেখা, আর যে রেখা তার গতিপথে দিক পরিবর্তন করে তাকে বলা হয় বক্ররেখা। তো এখানে এই রেখা হলে কিন্তু এখানেও দেখো অ্যারো চিহ্ন আছে, এখানেও অ্যারো চিহ্ন আছে, অর্থাৎ একটা বক্ররেখা হলেও তাতে কিন্তু তার প্রান্ত বিন্দু বিদ্যমান থাকবে না। এই হচ্ছে রেখার বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা সরলরেখা এবং একটা বক্ররেখা। রেখার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। এবার দেখো রশ্মি। রশ্মি এগুলো তোমাদের খুব ছোটবেলার আলোচনা বিষয়, কিন্তু তারপর যেহেতু আমি সরলরেখা নিয়ে আলোচনা করব, সুতরাং এই কথাগুলো আগে একটু বলে নিচ্ছি, নতুবা পার্থক্যটা তোমরা বুঝতে পারবে না, অনেকেই বুঝতে পারে না। তো এবার দেখো রশ্মি। রশ্মি কি হচ্ছে? রশ্মি যেমন সূর্য রশ্মি আমরা যদি দেখি, চন্দ্রের কিরণ বলি, রশ্মি বলি, যাই বলি না কেন, একটা ইলেকট্রিক বাল্ব যদি আমরা জ্বালাই বা একটা প্রদীপ যদি জ্বালাই, তার থেকে কিন্তু রশ্মি নির্গত হয়, যার দ্বারা আমরা আলো দেখতে পাই। এখন এই রশ্মির হচ্ছে, দেখো এই যে নির্দিষ্ট একটা এই প্রান্তে কিন্তু কোনো অ্যারো চিহ্ন নেই, অর্থাৎ এখানে একটা বিন্দু আছে, কিন্তু এই প্রান্তে কিন্তু কোনো বিন্দু নেই। অ্যারো চিহ্ন থাকার মানে হচ্ছে রশ্মিটি কি হবে, ওইটা চলমান আছে। তাহলে চলমান আছে এক প্রান্ত, কিন্তু আর এক প্রান্ত কিন্তু এটা কিন্তু কি আছে, মানে থেমে আছে, অর্থাৎ এখানে কিন্তু এই প্রান্তটা কিন্তু চলমান না। আমাদের যদি বাড়ে বা চলে যদি, তাহলে এই প্রান্ত চলবে, কিন্তু এই প্রান্তটা কিন্তু চলবে না। সুতরাং আমরা রশ্মির ক্ষেত্রে বলতে পারি কি, যে সরলরেখা বা যে লাইন সেগমেন্টের কি হবে, এক প্রান্ত চলমান থাকে, আর এক প্রান্ত যদি স্থির থাকে, তাহলে সেই যে লাইন সেগমেন্ট তাকে আমরা বলতে পারি হচ্ছে রশ্মি। এরপরে দেখো রেখাংশ। এবার আমরা প্রথমে দেখলাম রেখা, তারপর হচ্ছে রশ্মি, তারপর হচ্ছে রেখাংশ। এবার রেখাংশ দেখো, রেখাংশ হচ্ছে একটা রেখা, যে তার একটা অংশ বিশেষ। আমরা যদি কোনো একটা রেখা থেকে যদি আমরা এই
প্রান্ত যে অ্যারো চিহ্ন এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলেও যেটা হবে সেটা হবে কি হবে, সেটা হবে রেখাংশ। আর রেখাংশের কিন্তু দুইটা প্রান্ত বিন্দু থাকে। তাহলে এটাই ছিল আমাদের প্রথমের যে আলোচনাটুকুন, অর্থাৎ কি, প্রথমে হচ্ছে রেখা যার কোনো প্রান্ত বিন্দু নেই, তারপর হচ্ছে রশ্মি যার একটা প্রান্ত বিন্দু আছে, আর কি হচ্ছে রেখাংশ যার কি হচ্ছে দুইটা প্রান্ত বিন্দু আছে। এখানে এ একটা বিন্দু, আমরা একটা রেখা থেকে দুইটা বিন্দু দ্বারা ছেদ করে একটা অংশ কেটে নিয়েছি, সেটা হচ্ছে একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে এই এ বি যে অংশটা এটাকে বলা হবে কি, রেখাংশ। তাহলে আমরা সবাই রেখা, তারপরে রশ্মি এবং রেখাংশ সম্পর্কে বুঝতে পারলাম। এবার আমরা চলে যাব, এই যে আমরা একটু আগে দেখি, এই যে একটা বিন্দু এ একটা বিন্দু আর হচ্ছে বি একটা বিন্দু, তাহলে এই বিন্দুটা কি হতে পারে, কেমন হতে পারে? তাহলে দেখো, আমরা বিন্দুটি একটা সমতলে আমরা বিন্দু বিভিন্ন ভাবে কিন্তু চিহ্নিত করতে পারি। তো কিভাবে চিহ্নিত করতে পারি? আমরা এখানে কার্তেশীয় স্থানাঙ্ক, আমাদের, আমরা যদি এক্স অক্ষ এবং অয় অক্ষ অর্থাৎ 2 ডাইমেনশনে যদি আমরা একটা উলম্ব রেখা এবং একটা হচ্ছে কি অনুভূমিক রেখা, একটা উলম্ব রেখা এভাবে আর একটা হচ্ছে অনুভূমিক রেখা এভাবে আর একটা হচ্ছে উলম্ব রেখা যদি এভাবে চিহ্নিত করি, তাহলে আমরা দুইটি অক্ষ পাই, এক্স অক্ষ এবং অয় অক্ষ, এবং সেই দুইটি অক্ষের মধ্যে যদি আমরা কোনো বিন্দু যদি স্থাপন করি তাহলে সেটা হবে কি, সেটাকে আমরা এক্স ওয়াই দ্বারা, অর্থাৎ এক্স দ্বারা হচ্ছে ভুজ বোঝায় আর ওয়াই দ্বারা হচ্ছে কোটি বোঝায়, এভাবে যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা যদি কোনো একটা সমতলকে আমরা চিহ্নিত করে সেখানে যদি কোনো বিন্দু স্থাপন করি, সেটা হচ্ছে এই আকারে হবে, অর্থাৎ তার একটা ভুজ থাকবে, এক্স অক্ষ বরাবর যে অংশটা সে যাবে সেটা হচ্ছে ভুজ, আর ওয়াই অক্ষ বরাবর একটা অংশ সে যাবে সেটা হচ্ছে কোটি। অর্থাৎ এক্স ওয়াই দ্বারা আমরা কার্তেশীয় স্থানাঙ্ককে বুঝে থাকি। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক হলো কি? কার্তেশীয় স্থানাঙ্ক হলো যে কোনো সমতলে দুইটি অক্ষ দ্বারা যদি আমরা কোনো অংশকে চিহ্নিত করি এবং তার মধ্যে যদি কোনো বিন্দু স্থাপন করি, তাহলে ওই বিন্দুর যে স্থানাঙ্কটা সেটাকে বলা হবে কার্তেশীয় স্থানাঙ্ক। এরপরে আসি, দেখো, পোলার স্থানাঙ্ক। একই কথা, যদি সমতলের উপর, আগে ছিল এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটি অক্ষে আমরা যদি ভাগ করি তাহলে যেটা পেতাম সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। এখন হচ্ছে আমরা অনুভূমিক একটা লাইন নিব, অনুভূমিক একটা লাইন নিয়ে তার প্রান্ত বিন্দুতে আমরা যদি কোনো একটা কোণ উৎপন্ন করি, তাহলে তার মধ্যে যদি কোনো একটা বিন্দু স্থাপন করি, তাহলে ওই বিন্দু থেকে আমরা যদি একটা অনুভূমিক লাইন নিই, তার প্রান্ত বিন্দুতে একটা কোণ অঙ্কন করলাম, বা এই লাইন নিয়ে সেখানে একটা বিন্দু যদি আমরা এখানে নিই আর থেটা, তাহলে সেই বিন্দু থেকে এই যে প্রান্ত ইনিশিয়াল বিন্দুটা থাকবে ওই রেখার, সেই বিন্দুর সংযোগ রেখা যদি আমরা অঙ্কন করি তাহলে একটা কোণ উৎপন্ন হয়, সেই কোণটা হচ্ছে থেটা। আর ওই বিন্দু থেকে ওই যে রেখাংশটা আমরা অঙ্কন করলাম, যে ইনিশিয়াল লাইনটা, সেই লাইনের যে প্রান্ত বিন্দু ইনিশিয়াল পয়েন্টটা, এর যে সংযোগ যে অংশটা সেটা হচ্ছে তোমার আর, অর্থাৎ রেডিয়াস। তাহলে এভাবে আমরা বলতে পারি যে কোনো একটা ইনিশিয়াল লাইনের সাথে, অনুভূমিক একটা লাইনের সাথে তার যে শুরুর যে বিন্দুটা, সেই বিন্দুতে কোনো বিন্দুর সংযোজক রেখা যে কোণ উৎপন্ন করে তা হচ্ছে থেটা, আর ওই যে সংযোজক যে রেখাটা, রেখাংশটা, এটাকে বলি আমরা রেডিয়াস আর, বা মডুলাসও বলা হয়। তাহলে এই রেডিয়াস এবং ওই উৎপন্ন কোণ দ্বারা আমরা যে বিন্দু চিহ্নিত করতে পারি তাকে বলা হয় হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই দুইটা অক্ষের সমন্বয়ে যদি আমরা কোনো সমতলকে ভাগ করি এবং তার উপর যদি কোনো বিন্দু স্থাপন করি, তাহলে যেটা হবে সেটা হবে কার্তেশীয় স্থানাঙ্ক। আর পোলার স্থানাঙ্ক হচ্ছে কোনো সমতলে যদি অনুভূমিক একটা লাইন আমরা নিই, সেই লাইনের যে শুরুর যে বিন্দুটা, ওই বিন্দুর সাথে যদি কোনো বিন্দুর সংযোগ স্থাপন করি আমরা, তাহলে ওই সংযোজক রেখা এবং যে অনুভূমিক রেখাটা ছিল, এই দুটি মিলে যে কোণ উৎপন্ন করে, সেই কোণকে আমরা যদি থেটা দ্বারা চিহ্নিত করি, এবং যে সংযোজক রেখা ওটাকে যদি আমরা আর দ্বারা চিহ্নিত করি, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ককে আর এবং থেটা এর মাধ্যমে প্রকাশ করা যায়। এবং এই যে প্রকাশটা সেটাকে বলা হয়
পোলার স্থানাঙ্ক। এখন এই পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা যদি আমরা চিন্তা করি তাহলে একটু দেখতে পাবো যে এখানে যে আর, এই আর সমান হচ্ছে এখানে কার্তেশীয় স্থানাঙ্কে যে ভুজ আছে এবং কোটি আছে তার বর্গের সমষ্টির কি রুট, এই রুট হবে এই টোটালটা পর্যন্ত আর কি। তাহলে কি হবে, আর সমান হচ্ছে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে মডুলাস এবং কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ এবং কোটির মধ্যে সম্পর্ক। একইভাবে পোলার স্থানাঙ্কের থেটার সাথে এখানে কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ এবং কোটির কি সম্পর্ক সেটা আমরা একটু দেখি। থেটা সমান হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে ওয়াই অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্কের যে কোটি আছে আর পোলার স্থানাঙ্কের যে কার্তেশীয় স্থানাঙ্কের যে ভুজ আছে এদের অনুপাতকে যদি আমরা ট্যান ইনভার্সের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা একটা কৌণিক মান পাবো, সেটাই হচ্ছে থেটা। তাহলে আমরা বলতে পারি যে যদি কার্তেশীয় স্থানাঙ্ক এক্স এবং ওয়াই যদি দেওয়া থাকে, অর্থাৎ একটা বিন্দুর ভুজ এবং কোটি যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা পোলার কোঅর্ডিনেটে কি করতে পারি, আমরা মডুলাস অর্থাৎ রেডিয়াস অথবা মডুলাস যাই বলি না কেন আর বের করতে পারবো এবং থেটা বের করতে পারবো, এবং সেভাবে আমরা কি করতে পারবো, এর পোলার স্থানাঙ্কটাও কিন্তু বের করতে পারবো। আবার একইভাবে যদি দেখা যায় যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক পোলার কোঅর্ডিনেটে দেওয়া আছে, অর্থাৎ পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তার কি করতে হবে, কার্তেশীয় স্থানাঙ্কে যদি আমরা বের করতে চাই তাহলে কি হবে, তাহলে আমরা x সমান কি পাবো, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্কের যে ভুজ, এই ভুজ সমান হবে পোলার স্থানাঙ্কের যে মডুলাস আছে সেটার সাথে পোলার স্থানাঙ্কের যে কৌণিক যে মান আছে থেটা তার হচ্ছে কস থেটা, এই দুটো গুণ করলে যে মানটা পাবো সেটা হবে কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ সমান কি হবে, আর কস থেটা। একইভাবে কার্তেশীয় স্থানাঙ্কের যে কোটি আছে সেই কোটি সমান কি হবে, কোটি সমান হবে হচ্ছে আর সাইন থেটা। আর হচ্ছে কি, আর হচ্ছে পোলার স্থানাঙ্কের মডুলাস, আর থেটা হচ্ছে কি পোলার স্থানাঙ্কের যে কৌণিক যে মানটা আছে না কেন সেটা হচ্ছে থেটা। তাহলে আমরা এভাবে যদি কার্তেশীয় স্থানাঙ্ক অথবা পোলার স্থানাঙ্ক যেটাই দেওয়া থাকুক না কেন তাকে আমরা অন্যটায় রূপান্তর করতে পারবো। যদি কার্তেশীয় স্থানাঙ্ক থাকে তাহলে পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে পারবো, আবার পোলার স্থানাঙ্কে যদি দেওয়া থাকে তাহলে আমরা কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করতে পারবো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ হচ্ছে আমরা যখন অঙ্কগুলো দেখব তখন এরকম ধরনের কিন্তু আমাদের প্রবলেম আসবে যে কোনো একটা স্থানাঙ্ক পোলার স্থানাঙ্কে দেওয়া আছে সেটাকে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করো, আবার কোনো একটা স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্কে দেওয়া আছে সেটাকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করো, এবং এ দ্বারা কিন্তু অনেক সমীকরণও কিন্তু আমাদের কি করতে হয়, নির্ণয় করতে হয়। যেমন কোনো একটা সমীকরণ কার্তেশীয় স্থানাঙ্কে থাকে, বলা হয় যে এটাকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করো, স্থানাঙ্কের সমীকরণে রূপান্তর করো। আবার পোলার স্থানাঙ্কের আকারে কোনো যদি সমীকরণ থাকে সেটাকে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কের আকারে কিন্তু রূপান্তর করতে আসে। তাহলে আমরা এটা কিন্তু খুব ভালো করে শিখবো এবং এটা কিন্তু অঙ্কে থাকবে, আমরা সে অঙ্কগুলো নেক্সট টাইম আমরা করবো। আজকে শুধু বেসিক যে অংশটা আছে না কেন সেটুকু আমরা ধারণা দিব। এবার হচ্ছে দুইটি বিন্দুর মধ্যকার দূরত্ব। এখন আমরা আগেই দেখেছি যে দুইটি বিন্দু সেটা পোলার স্থানাঙ্কে হতে পারে, কার্তেশীয় স্থানাঙ্কে হতে পারে। আমরা নর্মালি ভাবে কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে আমরা কোনো ক্যালকুলেশন করতে স্বাচ্ছন্দ্য ফিল করি। সেজন্য আমরা কি করছি, যদি দুইটি বিন্দু হয় কার্তেশীয় বিন্দু, যদি দুইটি বিন্দু এ এক্স ওয়ান ওয়াই ওয়ান ও বি এক্স টু ওয়াই টু এত হলে তাদের মধ্যকার দূরত্ব ডি সমান হবে কত, ডি সমান হবে x1 minus x2 এর হোল স্কয়ার প্লাস y1 minus y2 এর হোল স্কয়ার হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি দুইটি বিন্দু x1 y1 একটা বিন্দু আর একটা হচ্ছে x2 y2 যদি একটা বিন্দু হয়, তাহলে এই দুইটি বিন্দুর মধ্যে দূরত্ব আমরা জানি যে এক প্রান্তে একজনে দাঁড়িয়ে থাকলো আর এক প্রান্তে একজনে দাঁড়িয়ে থাকলো, তাহলে এই দুইজনের মধ্যে দূরত্ব হতে পারে। তেমনি ভাবে আমরা এ একটা বিন্দু আর বি একটা বিন্দু এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে তাদের মধ্যকার দূরত্ব, আমি একটু পিছনে যাই, এই যে একটা বিন্দু আর বি একটা বিন্দু, এই দুইটি বিন্দু যদি হয় তাহলে এদের মধ্যকার একটা দূরত্ব আছে।
সেই দূরত্বটাকে যদি আমরা ডি দ্বারা চিহ্নিত করি তাহলে সেই ডিটি কি হবে, এবং এ বিন্দুটি হচ্ছে x1 y1 আর হচ্ছে বি বিন্দুটি হচ্ছে x2 y2। তাহলে এ বিন্দুটি x1 y1, বি বিন্দুটি x2 y2 যদি হয় এবং এদের মধ্যকার দূরত্বটাকে যদি আমরা ডি দ্বারা চিহ্নিত করি, তাহলে এই মধ্যকার দূরত্বটা কি হবে, দূরত্বটা হবে x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার হবে। তাহলে আমরা বলতে পারতেছি যে দুইটি বিন্দু যদি দেওয়া থাকে তাহলে তাদের মধ্যকার দূরত্ব যদি বের করতে হয়, সেই দূরত্বটা কি হবে, প্রথম বিন্দুর ভুজ এবং দ্বিতীয় বিন্দুর ভুজ এদের পার্থক্যের বর্গ প্লাস হচ্ছে প্রথম বিন্দুর কোটি এবং দ্বিতীয় বিন্দুর কোটি এর পার্থক্যের বর্গ। এটুকুন যদি আমরা যদি কি করি, এদের সমষ্টি যদি করি, সমষ্টি করার পরে আমরা কি করব, রুট যদি করি অর্থাৎ বর্গমূল যদি বের করি, তাহলে যে মানটা পাবো সেটাই হবে এই দুইটি বিন্দুর দূরত্ব। আমি আবার বলছি যে ভুজদ্বয়ের পার্থক্যের বর্গ যোগ কোটিদ্বয়ের পার্থক্যের বর্গ আমরা বের করে তাদের সমষ্টি বের করলাম, বের করার পরে তাকে আমরা কি করলাম, রুট করলাম, তাহলে আমরা কি পেয়ে যাব, দুইটি বিন্দুর মধ্যকার দূরত্ব। এটা কিন্তু 9, 10-এরই আলোচনা কিন্তু ছিল। সুতরাং তারপরেও আমরা কিন্তু প্রথমে এটা দিয়ে শুরু করলাম, কারণ তোমাদেরকে পূর্বের যে আলোচনাগুলো আছে তার সাথে যদি সম্পর্কটা স্থাপন না করা যায় তাহলে নতুন কিছু কিন্তু আহরণ করা যায় না। আমাদের এজন্য প্রথমে যে আলোচনাটুকু আছে সেগুলো 9, 10-এর যে হ্যান্ডমেস ছিল না কেন সেখানে এটা আছে, সেজন্য তোমরা নতুন, তোমাদের জন্য আমরা প্রথমে এটুকুনি আলোচনা করে নিলাম। তাহলে আমরা একটু দেখে আসি যে আমরা কি কি বিষয়গুলো আজকে তাহলে দেখলাম। সেটা হচ্ছে আমি পূর্বের যে এটা তো আলোচনা যেটা ছিল না কেন তোমাদের এটা জানতাস যে সরলরেখা সবাই, সেজন্য আমরা সরলরেখাটা নিয়ে কথা বললাম, সরলরেখার প্রাথমিক ধারণা। তাহলে আমরা এখন দেখো আমরা কি করছি, আজকে যে আলোচনাটুকুন ছিল না কেন সেখানে একবার শিখন ফলটুকুন একটু দেখে আসো। রেখা রেখা আমরা আলোচনা করেছি, রশ্মি, রেখাংশ এটা কি তা ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমি নিশ্চিত যে তোমরা এখন রেখা, রশ্মি, রেখাংশ কি তা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে। সরল রেখা ও বক্ররেখার ব্যাখ্যা করতে পারবে। সরল রেখা আমি বলেছি যে রেখা কি করে, তার চলার সময় দিক পরিবর্তন করে না, তাকে বলা হয় সরল রেখা, আর যে রেখা দিক পরিবর্তন করে তাকে বলা হয় বক্ররেখা। এরপরে রেখা, রশ্মি এবং রেখাংশের মধ্যে যে পার্থক্য তা নির্ণয় করতে পারবে। এটা রেখার কি হচ্ছে, কোনো প্রান্তবিন্দু নাই, রশ্মির একটা প্রান্তবিন্দু আছে, রেখাংশের কি কোনো দুইটে প্রান্তবিন্দু আছে। তাহলে কি হবে, রেখার কোনো প্রান্তবিন্দু নেই, রশ্মির কি একটা, আর রেখাংশের হচ্ছে দুইটি প্রান্তবিন্দু আছে। এর দ্বারা আমরা কি করছি, এর পার্থক্য বুঝতে পারবো। বিন্দুর স্থানাঙ্ক ও দূরত্ব ব্যাখ্যা করতে পারবে। তাহলে বিন্দুর স্থানাঙ্ক আমরা পোলার স্থানাঙ্ক আর হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক সেটা আমরা দেখেছি। দূরত্ব কি, দুইটি বিন্দুর মধ্যকার যে দূরত্ব সেটা আমরা দেখলাম। এরপরে কি বলছি, বিন্দুর কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে। তাহলে আমরা সেই সম্পর্কটাও কিন্তু আমরা স্থাপন করতে পারলাম। তাহলে আমাদের আজকের যে আলোচনা ছিল না কেন, দেখো রেখা সেটা আমরা দেখলাম, তারপরে রশ্মি সেটা আমরা দেখলাম, রেখাংশ সেটা দেখলাম, তারপরে বিন্দু, পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক সেটা দেখলাম, তাদের মধ্যকার যে সম্পর্ক আছে সেটা দেখলাম, এবং কি আছে, দুইটি বিন্দু এত হলে তাদের মধ্যকার যে দূরত্ব আছে না কেন সেটাও আমরা দেখলাম। এবার আমরা যদি বলি না কেন যে দুইটি বিন্দুর মধ্যকার দূরত্ব যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা পূর্বের যে তোমাদের যে জ্ঞান আছে না কেন তার দ্বারাই বলো, একটা চতুর্ভুজের 4টি বাহু দেওয়া থাকলো, 4টি বাহুতে চারটি বিন্দু দেওয়া থাকলো, শীর্ষবিন্দু। তাহলে সেখান থেকে আমরা নিশ্চিত আমরা 4টি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো, এবং এই 4টি বাহুর দৈর্ঘ্য বের করার পরে যদি দেখি যে বাহুর দৈর্ঘ্যগুলো কি হচ্ছে সমান, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা কিন্তু একটা বর্গক্ষেত্র হতে পারে, আবার একটা রম্বসও হতে পারে। এখন কথা হচ্ছে যে যদি আমাদের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং কর্ণদ্বয় যদি সমান হয়, তাহলে আমরা সেটাকে বলতে পারবো এটা একটি বর্গক্ষেত্র। এবার দেখো কোনো একটা চতুর্ভুজের 4টি বাহু 4টি বিন্দু দেওয়া থাকলো, শীর্ষবিন্দু দেওয়া থাকলো। এখন এই 4টি শীর্ষবিন্দু দ্বারা আমরা 4টি
বাহু কিন্তু বের করতে পারি। এবার বাহুগুলো যদি সমান না হয় তাহলে কি করব? বাহুগুলোর যদি কোনোটার সাথে সমান না হয় তাহলে বলতে পারি আমরা বিষমবাহু চতুর্ভুজ। এরপরে কি হবে? এরপরে আমরা দেখতে পারি যে ৪ টি বিন্দু যদি দেওয়া থাকে, সেই ৪ টি বিন্দু দ্বারা যদি কোনো চতুর্ভুজ হয় এবং চতুর্ভুজের দেখা গেল এমন হলো যে ২ টি করে বাহু সমান হলো। ২ টি করে বাহু সমান হলো, তাহলে এরকম যদি ২ টি করে বাহু যদি সমান হয়, তাহলে আমরা সেই যে চতুর্ভুজ তাকে আমরা কি বলতে পারবো? তাকে আমরা হয় সামান্তরিক বলতে পারবো, না হয় আমরা কি আয়তক্ষেত্র বলতে পারবো। এখন আমরা তো জানি না ৪ টি সামান্তরিকেরও বিপরীত বাহুদ্বয় সমান, আর হচ্ছে আয়তক্ষেত্রেরও বিপরীত বাহুদ্বয় সমান। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমাদের কর্ণ বের করতে হবে। কর্ণ যদি দেখি কি আছে? সমান আছে, তাহলে সেটা হবে আয়তক্ষেত্র। আর যদি দেখি যে কর্ণ সমান নয়, তাহলে সেটা হবে কি? সামান্তরিক। তাহলে এভাবে আমরা কিন্তু চতুর্ভুজের যদি শীর্ষবিন্দুগুলো দেওয়া থাকে সেখান থেকে আমরা বাহুগুলোর দৈর্ঘ্য বের করে আমরা কি করতে পারি? আমরা চতুর্ভুজের প্রকৃতি কিন্তু নির্ণয় করতে পারবো। আমরা আগামী ক্লাসে এই চতুর্ভুজের প্রকৃতি নিয়ে কথা বলবো। তারপরে ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু এরকম হতে পারে। ত্রিভুজের ৩ টি বাহু যদি দেওয়া থাকে, ৩ টি শীর্ষবিন্দু যদি দেওয়া থাকে, সেখান থেকে আমরা ৩ টি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। আর বাহুর দৈর্ঘ্য বের করার পরে আমরা যদি দেখি বাহুগুলো সমান, তাহলে সেটা সমবাহু ত্রিভুজ হবে। যদি দেখি ২ টি বাহু সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হবে। যদি দেখি একটি বাহু সমান নয়, তাহলে সেটাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলতে পারবো। এভাবে আমরা ত্রিভুজের প্রকৃতি, চতুর্ভুজের প্রকৃতি এগুলো কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। এরপরে আরো বাহু থাকলে সেখানেও আমরা কিন্তু সেটার ব্যাখ্যা আমরা করতে পারবো যে এটা কেমন ধরনের বহুভুজ বা কি আছে। তো ঠিক আছে, আমরা এটুকুনি আলোচনা আজকে থাকলো। সবাই ভালো থাকবে। আর সবাইকে ধন্যবাদ। বাড়িতে বসে তোমরা অবশ্যই এই যে আমি আলোচনা যতটুকুন করলাম না কেন, এই সমগ্র তোমাদের বই খুললেই তোমরা যদি সরলরেখার চ্যাপ্টারটা ওপেন করো, তাহলে সঙ্গে সঙ্গেই তোমরা এগুলো কিন্তু পেয়ে যাবে। তোমরা এই প্রথম যে চ্যাপ্টারটা আছে না কেন সরলরেখা, এই প্রথম চ্যাপ্টারটা একটু দেখবে। তো সবাইকে ধন্যবাদ। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। করোনা আবার কিন্তু বাড়তেছে, সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে সবার প্রতি। আমরা আশা করি সবাই ভালো থাকবো, করোনা থেকে মুক্ত থাকবো, পরিবারকেও আমরা করোনার যে প্রভাব আছে না কেন তার থেকে মুক্ত রাখবো। আর সবাই সুস্থ থাকবো, কারণ কি শীত পড়তেছে আস্তে আস্তে। শীতের প্রভাবে কিন্তু আমাদের অনেক ধরনের শারীরিক জটিলতা আসে, সুতরাং সেগুলো থেকে আমরা সুস্থ থেকে আমরা নিয়মিতভাবে পড়ালেখা করব এবং আমরা নিয়মিত যে ক্লাসগুলো আছে না কেন সেই ক্লাসগুলোতে অংশগ্রহণ করব। আর তোমাদের আজকের যে আলোচনা হলো না কেন, এই আলোচনার মধ্যে যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসের প্রারম্ভে আমাকে বলবে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবার সুস্বাস্থ্য কামনায় এখানে শেষ করছি আজকের ক্লাস। ভালো থেকো সবাই। ধন্যবাদ সবাইকে।